আমরা সকলেই সময় দেখি ঘড়ির মধ্যে, কিন্তু এই ঘড়ি দিয়েই আজকে তোমাদেরকে টেন্স শেখাবো একদমই নতুন টেকনিক দিয়ে। খেয়াল করবে, ঘড়ির মধ্যে আমরা কয়টা কাঁটা খুঁজে পাই? হ্যাঁ, আমরা তিনটে কাঁটা খুঁজে পাই। একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা আর একটা ঘন্টার কাঁটা। তো টেন্সও হচ্ছে মূলত তিন প্রকার। যেটা সেকেন্ডের কাঁটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা মিনিটের কাঁটা সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর যেটা ঘন্টার কাঁটা সেটা হচ্ছে ফিউচার টেন্স। কিন্তু প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ রয়েছে। খেয়াল করবে, ঘড়ির মধ্যে আমরা এক থেকে কয়টা সংখ্যা খুঁজে পাই? হ্যাঁ, আমরা 12টা সংখ্যা খুঁজে পাই। তাই টেন্সও হচ্ছে 12 রকমের। কয় রকমের? হ্যাঁ, 12 রকমের। আমরা যদি ঘন্টার দিকে একটু তাকাই 1টা থেকে 12টা পর্যন্ত, তাহলে এটা খুব সহজেই মাথায় রাখতে পারবো টেন্স হচ্ছে 12 রকমের। আর মূলত টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। হ্যালো বন্ধুরা, আমি এমডি মিসকাতুল, তোমাদের ইংলিশ ট্রেনার। তোমরা দেখছো ডিজিটাল স্টাডি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে 12টি টেন্স শেখাবো একদমই নতুন টেকনিক দিয়ে। আমরা সকলেই টাইম দেখি ঘড়ির মধ্যে, কিন্তু বাংলা বা ইংরেজি বাক্যের মধ্যেও যে টাইম দেখা হয় সেটা আমরা অনেকেই জানি না। আমরা সাধারণত ঘড়ির মধ্যে টাইম দেখি 1টা, 2টা, 2:30, 3টা এভাবে। কিন্তু যখন বাংলা বা ইংরেজি বাক্যের মধ্যে টাইম দেখি তখন সেটা একটু ভিন্নভাবে দেখতে হয়। যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই টেন্সগুলোর আবার 4টে করে ভাগ রয়েছে, নিয়ে মোট হচ্ছে 12টি। তো এই 12টা টেন্সের নামকে কিভাবে আমরা খুব সহজে মাথায় রাখবো সেটা একটু সহজ করে জেনে নিই। আমরা শুধুমাত্র মাথায় রাখবো সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে মাথায় যদি আমরা রাখতে পারি তাহলে 12টা টেন্সের নাম আমরা খুব সহজেই মাথায় রাখতে পারবো। কিভাবে দেখো, এবার তোমরা এই প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রেজেন্ট কথাটা যুক্ত করে দাও, তাহলে হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ খুব সহজে আয়ত্ত করে ফেলেছি। এবার তোমরা প্রেজেন্টটাকে মুছে ফেলো, নিয়ে এখানে পাস্ট যুক্ত করে দাও সবগুলোতে। তাহলে হয়ে যাবে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা পাস্টেরও 4টে ভাগ খুব সহজে এভাবে মাথায় রাখতে পারি। এবার তোমরা পাস্টগুলোকে সব মুছে ফেলে এখানে ফিউচার কথাটা অ্যাড করে ফেলো, তাহলে হয়ে যাবে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এভাবে আমরা 12টি টেন্সের নাম খুব সহজেই আয়ত্ত করে নিতে পারি। এবার আমি তোমাদেরকে শেখাবো কিভাবে বাংলা বাক্য বা ইংরেজি বাক্যের মধ্যে সময় দেখতে হয়। তো যেহেতু আমরা সকলেই বাংলা মিডিয়ামের ছাত্র, তো আগে বাংলা জিনিসটাকে বোঝাই, তারপরে ইংরেজিটা বোঝাবো। কিভাবে আমরা বাংলা বাক্য দেখে চট করে বলে ফেলবো যে সেটা কোন টেন্স। তো চলো আমরা ঘড়িটাকে একটু লক্ষ্য করি। দেখো আমাদের স্ক্রিনে ঘড়ির মধ্যে একের ঘরে 4টি বর্ণ এসেছে। যদি কোনো বাংলা বাক্যের শেষে তোমরা এই 4টে বর্ণ খুঁজে পাও, হ্রস্বই ও এ আর অন্তস্থ অ, তাহলে সেটাই হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ভালোভাবে দেখে নাও, একের ঘরে 4টি বর্ণ থাকলে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু 2-এর ঘরে আমরা 3টা শব্দ খুঁজে পাচ্ছি, ছ্যা, ছি, ছ। যখনই কোনো বাংলা বাক্যের শেষে থাকবে এই 3টা জিনিস, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো 3-এর ঘরে আমরা আরও 3টা শব্দ খুঁজে পাচ্ছি, অ্যাছি, অ্যাছো, আছে। তো যখন কোনো বাংলা বাক্যের শেষে আমরা এগুলো খুঁজে পাবো তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার দেখো 4-এর ঘরেও আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, সময় ধরে প্লাস ছ্যা, ছি, ছ। যখন কোনো বাংলা বাক্যের শেষে আমরা সময় ধরে প্লাস ছ্যা, ছি, ছ খুঁজে পাবো তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে একটু খেয়াল করো, 5-এর ঘরে আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, এ প্লাস ছিলাম, এ প্লাস ছিলে, এ প্লাস ছিল। যখন কোনো বাংলা বাক্যের শেষে থাকবে তখন সেটাই হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। এছাড়াও কিন্তু ল, লে, লাম এই 3টা শব্দও থাকতে পারে, তাহলেও কিন্তু সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়। এবার একটু খেয়াল করবে, 6-এর ঘরে আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি, ছিলাম, ছিলে, ছিল। যখন কোনো বাংলা বাক্যের শেষে আসবে তখন সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
এবার একটু খেয়াল করো, 7-এর ঘরে আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি। এ প্লাস ছিলাম, এ প্লাস ছিলে, এ প্লাস ছিল। যখন এগুলো কোনো বাংলা বাক্যের শেষে থাকে তখন সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। এবার একটু খেয়াল করো, 5-এর ঘরেও আমরা এইগুলো খুঁজে পাচ্ছি, আবার 7-এর ঘরেও এগুলো খুঁজে পাচ্ছি। তাহলে আমরা কিভাবে চিনব যে সেটা সিম্পল পাস্ট টেন্স নাকি পাস্ট পারফেক্ট টেন্স? তো এটা খুব সহজেই চেনা যায়। যদি আমরা কোনো কাজকে সবে করেছি কিন্তু অতীত হয়েছে কিন্তু তার ফলটা এখনও বিদ্যমান আছে, সেই সেন্সে যদি আমরা কিছু বোঝাতে চাই সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। তো উদাহরণের মাধ্যমে এগুলো বুঝবো। ওকে, এবার একটু খেয়াল করো, 8-এর ঘরে আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি। সময় ধরে প্লাস ছিলাম, ছিলে, ছিল। যখন কোনো বাংলা বাক্যের শেষে থাকে তখন সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে 9-এর ঘরে দেখো 3টা শব্দ খুঁজে পাচ্ছি, ব, বে, বেন। যখন আমরা কোনো বাংলা বাক্যের শেষে এগুলো খুঁজে পাবো তখন সেটা হয়ে যাবে সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স। খেয়াল করো, 10-এর ঘরেও আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি। তে প্লাস থাকবো, থাকবে, থাকবেন। যখন আমরা কোনো বাংলা বাক্যের শেষে খুঁজে পাবো এগুলো তখন সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো, 11-ওর ঘরেও আমরা কিছু শব্দ খুঁজে পাচ্ছি। এ প্লাস ব, বে, বেন। যখন কোনো বাংলা বাক্যের শেষে থাকবে তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। খেয়াল করো, আমরা 12-ওর ঘরে কিছু শব্দ খুঁজে পাচ্ছি। সময় ধরে প্লাস থাকবো, থাকবে আর থাকবেন। যখন কোনো বাংলা বাক্যের শেষে থাকবে তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, যখন আমরা কোনো বাংলা বাক্যের শেষে এই বর্ণ বা শব্দগুলোকে খুঁজে পাবো তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলতে পারবো কোনটা কোন টেন্স। তাহলে এগুলোই হচ্ছে বাংলা বাক্যের টাইম। একটা আমি ক্রিয়া নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি একটা ক্রিয়া নিচ্ছি, করা। এই করা এই ভার্বের সঙ্গে যদি হ্রস্বই যুক্ত করি তাহলে হয়ে যাবে করি, যদি ও যুক্ত করি তাহলে হয়ে যাবে করো, যদি এ যুক্ত করি তাহলে হয়ে যাবে করে। ঠিক তেমনি করে যদি আমরা এই করা এর সঙ্গে ছ্যা, ছি, ছ লাগিয়ে পড়ি তাহলে কি হচ্ছে দেখো, করা এই ক্রিয়ার সঙ্গে ছ্যা লাগালে হয়ে যাবে করেছে, যদি ছি লাগাই তাহলে হয়ে যাবে করেছি, যদি ছ লাগাই তাহলে হয়ে যাবে করেছো। এবার যদি আমরা এছি, এছো, এছে লাগাই তাহলে দেখো ক্রিয়াটা কীরকম রূপ নিচ্ছে। যদি করা এই ক্রিয়ার সঙ্গে এছি লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে করেছি, যদি করা এর সঙ্গে এছো লাগিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে করেছো, যদি করা এর সঙ্গে এছে লাগিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে করেছে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই বাক্য বানাতে পারবো। এবার একটু খেয়াল করো, সময় ধরে প্লাস ছ্যাছি ছ, এটাকে যদি আমরা করা এই ক্রিয়ার সঙ্গে অ্যাপ্লাই করি তাহলে কীরকম হচ্ছে দেখো। যদি আমরা করা এই ক্রিয়ার সঙ্গে সময় ধরে প্লাস ছ্যাকে যুক্ত করি তাহলে হয়ে যাবে দুদিন ধরে করছে। খেয়াল করো, আমি সময়ের জায়গায় 2 দিন বসিয়েছি, তারপরে আছে ধরে, তারপরে কিন্তু ছ্যা বসিয়েছি, হয়ে গেছে 2 দিন ধরে করছে। ঠিক তেমনি করে আমি যদি ছিকে লাগাই তাহলে বলতে পারবো 2 দিন ধরে করছি। দেখো এখানে আমরা সময়ের জায়গায় 2 দিন পাচ্ছি, তারপরে ধরে শব্দটা রয়েছে, তারপরে ছি লাগিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে 2 দিন ধরে করছি। ঠিক তেমনি করে ছ লাগালে হয়ে যাবে 2 দিন ধরে করছো। তো আমরা খুব সহজেই এভাবে এই জিনিসটাকে ব্যবহার করে বাক্যগুলোকে বানাতে পারবো। খেয়াল করো, এবার এ প্লাস ছিলাম, এ প্লাস ছিলে আর এ প্লাস ছিল। যদি আমরা করা ক্রিয়ার সঙ্গে এগুলোকে শেষে যুক্ত করি তাহলে কেমন হচ্ছে দেখো। যদি করা এর সঙ্গে এ ছিলাম যুক্ত করি তাহলে হয়ে যাবে করেছিলাম। ঠিক তেমনি করে করা এর সঙ্গে এ ছিলে যুক্ত করলে হয়ে যাবে করেছিলে। ঠিক তেমনি করে করা এর সঙ্গে এ ছিল যুক্ত করলে হয়ে যাবে করেছিল, তাই না? তাহলে আমরা শেষে কিন্তু এ ছিলাম, এ ছিলে আর এ ছিল খুঁজে পাচ্ছি। তো এভাবে খুব সহজেই আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এভাবে বাকিগুলোও তোমরা করতে পারবে। চলো এবার আমরা বাকি যে জিনিসগুলো রয়েছে সেটাকে একটু বুঝে নিই। এবার এসো আমরা দেখি ইংরেজি বাক্যের মধ্যে কিভাবে টাইম দেখতে হয়। দেখো আমাদের স্ক্রিনে 1-এর ঘরে 2টা ওয়ার্ড চলে এসেছে, ডু আর ডাজ। যখন কোনো ইংরেজি বাক্যের মধ্যে এই 2টা ওয়ার্ড খুঁজে পাবে তখন সেটাই হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তবে হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডাজ
এই হেল্পিং ভার্বকে চোখে দেখা যায় না, কিন্তু যখন আমরা এটাকে নেগেটিভ করতে যাব তখন অবশ্যই ডু না হলে ডাজ লাগবে সাবজেক্ট অনুযায়ী। ঠিক তেমনি করে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে যাব বা আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাব তখনও কিন্তু ডু ডাজকেই ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ডু ডাজ ব্যবহার করি, কিন্তু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা ডু ডাজ এটাকে চোখে দেখতে পাই না। ওকে, এবার একটু খেয়াল করো, আমাদের স্ক্রিনে চলে এসেছে আইএনজি। যখনই কোনো ইংরেজি বাক্যের মধ্যে আইএনজি ওয়ালা ওয়ার্ড খুঁজে পাবে তখন সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। বাট কোন কন্টিনিউয়াস সেটা কিন্তু আমি বলিনি, সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস, সেটা চিনতে হলে আমাদেরকে অবশ্যই ইংরেজি বাক্যের মধ্যে টাইমটা দেখতে হবে। সেটাকে আমি নাম দিয়ে দিয়েছি টাইম, কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো অ্যাম ইজ আর এর পরে যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড খুঁজে পাও তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চোখ বন্ধ করে বলে ফেলতে পারবো তখন এভাবে। এবার একটু খেয়াল করো, 3 নম্বরে আমরা পাচ্ছি হ্যাভ হ্যাজ। যখনই হ্যাভ হ্যাজ এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম খুঁজে পাওয়া যাবে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল করতে হবে হ্যাভ হ্যাজ এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এবার একটু খেয়াল করো, আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো অবশ্যই একটু খেয়াল করতে হবে যখন আমরা কোনো বাক্যের মধ্যে বিনবালাকে খুঁজে পাবো, কাকে খুঁজে পাবো? হ্যাঁ, বিনবালা, অর্থাৎ বিনকে যখন কোনো ইংরেজি বাক্যের মধ্যে খুঁজে পাবো তখন সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তবে কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা বলিনি। যদি হ্যাভ হ্যাজ এর পরে বিন ব্যবহার হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ঠিক একইভাবে খেয়াল করো 5-এর ঘরে আমরা ডিড খুঁজে পাচ্ছি। তো যখন কোনো বাক্যের মধ্যে ডিড খুঁজে পাবে তখন সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলো সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তবে খেয়াল করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ডিড হেল্পিং ভার্বকে চোখে দেখতে পাই না, কিন্তু যখন এটাকেই আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তখন অবশ্যই আমাদেরকে ডিড হেল্পিং ভার্ব বা টাইমটাকে ব্যবহার করতে হবে। আবারও একটু খেয়াল করো, আমাদের স্ক্রিনে চলে এসেছে আইএনজি। যখনই কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড দেখবো তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তবে কোন কন্টিনিউয়াস টেন্স সেটাকে চিনতে হলে অবশ্যই টাইম বা হেল্পিং ভার্ব দেখতে হবে। তো যদি আমরা কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ডের পূর্বে ওয়াজ ওয়্যার, এই যে আমরা ওয়াজ ওয়্যারকে দেখতে পাচ্ছি, যদি ওয়াজ ওয়্যারের পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটাই হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, 7-এর ঘরে আমরা হ্যাট খুঁজে পাচ্ছি। হ্যাট এর পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স। আবারও একটু খেয়াল করো, আমাদের স্ক্রিনে বিন চলে এসেছে। আমি বলেছি ইংরেজি সেন্টেন্সের মধ্যে যদি বিনবালাকে খুঁজে পাওয়া যায় তাহলে সেটা হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। তো কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা কিভাবে চিনবো? হেল্পিং ভার্ব দেখে চিনবো। যদি আমরা হ্যাট এর পরে বিনকে খুঁজে পাই তাহলে সেটাই হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার একটু খেয়াল করো, 9-এর ঘরে আমরা পাচ্ছি উইল বা শ্যাল। যদি কোনো বাক্যের মধ্যে উইল বা শ্যাল থাকে তাহলে সেটা হয়ে যায় সিম্পল ফিউচার টেন্স। 10-এর ঘরে দেখো আমরা পাচ্ছি উইল বি। তো উইল বি এর পরে যদি আমরা ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাই তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 11-র ঘরে দেখো আমরা খুঁজে পাচ্ছি উইল হ্যাভ। তো উইল হ্যাভ এর পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করা হয় তাহলে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে ফাইন। 12-র ঘরে দেখো আমরা খুঁজে পাচ্ছি উইল হ্যাভ বিন। যদি আমরা বিন খুঁজে পাই তাহলে সেটা আমরা বলেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস। তো যদি আমরা এই হ্যাভ বিন এর পূর্বে উইল খুঁজে পাই তাহলে অবশ্যই সেটাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এভাবে কিন্তু আমরা ইংরেজি বাক্য দেখে চট করে ধরে নিতে পারবো। এবার এসো আমরা উদাহরণ ফলো করি। তো আমি করা এই ক্রিয়াটাকেই নিয়ে নিচ্ছি। তো করা এই ক্রিয়ার সঙ্গে একবার হ্রস্বইকে যুক্ত করে দাও, বাংলায় যাকে আমি টাইম বলছিলাম। তো হ্রস্বইকে যুক্ত করলে হয়ে যাবে করি। তো এই করি এর সঙ্গে 2টা শুধুমাত্র সাবজেক্ট যুক্ত হতে পারে, আমি আর আমরা, অন্য কারোর সাথে যুক্ত হতে পারে না। তো আমিটাই আমি নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে আমি করি। তো খেয়াল করো, এই বাক্যটাকে যখন ইংরেজিতে লিখতে যাব প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই, আর করি এর ইংরেজি হচ্ছে ডু। তো আই ডু মানে আমি করি।
এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে বাংলা বাক্যের শেষে একটা না বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমি করি না। যখনই বলবো আমি করি না তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ডু হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে, তারপরে নট ব্যবহার করতে হবে। তো প্রথমে সাবজেক্ট আই ব্যবহার করব, এরপরে ডুটা ব্যবহার করতে হবে, তারপরে 3 নম্বরে নট ব্যবহার করতে হবে, তারপরে আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। তাহলে হয়ে যাবে আই ডু নট ডু। আই ডু নট ডু অর্থাৎ আমি করি না। খেয়াল করো এই বাক্যের মধ্যে ডু ব্যবহার করা হয়েছে, কেন করা হলো? কারণ এই কাজটা যে আমি প্রেজেন্টেই করছি এটাই তার স্ট্যাম্প। এবার একটু খেয়াল করো, আমি করি এই বাংলা বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটাকে জুড়ে দেব? কয়া রস্বইকার কি, কিন্তু কয়া দীর্ঘইকার নয়, কয়া রস্বইকার কি শব্দটা জুড়বো, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে আমি কি করি। খেয়াল করো, যখনই বলবো আমি কি করি তখন কিন্তু আমাদেরকে ডু হেল্পিং ভার্বকে শব্দের প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট ব্যবহার করে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তো খেয়াল করো, প্রথমে ডু হেল্পিং ভার্ব ব্যবহার করছি, তারপরে সাবজেক্ট আই বসাচ্ছি, এরপরে ডু, তাহলে হয়ে যাচ্ছে ডু আই ডু, ডু আই ডু অর্থাৎ আমি কি করি। একটু খেয়াল করো, আমি করি এর ইংরেজি হচ্ছে আই ডু, এখানে কিন্তু ডু হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, কিন্তু দেখো আমি কি করি এই বাক্যে যে প্রথমে ডুটা ব্যবহার করা হয়েছে এই ডুটা কিন্তু অ্যাকশন ভার্ব নয়, এটা কিন্তু হেল্পিং ভার্ব। এটার কোনো অর্থ নেই, এর কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাকশন ভার্বকে সাহায্য করা, অর্থাৎ অ্যাকশন ভার্ব ডুকে সাহায্য করা। শেষের যে ডুটা রয়েছে এই ডুকে সাহায্য করছে, যে কাজটা প্রেজেন্টেই হচ্ছে সেটা তুমি তোমার পাঠকদেরকে জানিয়ে দাও, এটাই হচ্ছে তার কাজ। ওকে ফাইন, চলো এবার আমরা সে দিয়ে একটা উদাহরণ দেখি। এবার যদি আমরা করা এই ক্রিয়ার সঙ্গে এ যুক্ত করি তাহলে করাটা হয়ে যাবে করে, তখন কিন্তু থার্ড পারসনের সঙ্গে আমরা এই করেকে ব্যবহার করি। যেমন ধরো সে করে, তো সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এর ইংরেজিটা আগে লিখবো। তো সে এর ইংরেজি হচ্ছে হি, তো হি বসাচ্ছি। এবার একটু খেয়াল করতে হবে, আমরা এরপরে কিন্তু ভার্ব ডু ব্যবহার করতে পারবো না, এখানে বলতে পারবো না হি ডু, আমাদেরকে বলতে হবে হি ডাজ, তখন ডুটা হয়ে যাবে ডাজ, ইএস যুক্ত হয়ে যাবে। কেন হলো? কারণ হি হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। এবার যদি আমরা এই বাংলা বাক্যটাকে নেগেটিভ করতে যাই তাহলে বাংলা বাক্যের শেষে একটা না বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে সে করে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে হি, এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ব হিসাবে ডাজ ব্যবহার করতে হবে। খেয়াল করতে হবে আগের বাক্যটাই ডাজ হচ্ছে অ্যাকশন ভার্ব, কিন্তু এই বাক্যে ডাজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব। এই ডাজ এরপরে আমাদেরকে 3 নম্বরে নট ব্যবহার করতে হবে, তারপরে আমাদেরকে অ্যাকশন ভার্ব ডাজটা তখন ডুতে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? এই ডাজ এই অ্যাকশন ভার্বকে ডুতে পরিবর্তন করে বলতে হবে হি ডাজ নট ডু, হি ডাজ নট ডু অর্থাৎ সে করে না। এবার যদি আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে এই বাক্যের 2 নম্বরে কয়ে রস্বইকার কি শব্দটা বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে সে কি করে। তো এই ক্ষেত্রে কিন্তু ডাজ হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, শব্দের ফার্স্টেই বসাতে হবে এটা, তাহলে বলবো ডাজ হি ডু অর্থাৎ সে কি করে। এবার এসো আমরা করা এই ক্রিয়ার সঙ্গে ছি যুক্ত করে দিই, তাহলে হয়ে যাবে আমি করছি। তো আমি করছি বা আমরা করছি দুইটাই আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারি, তো আমি এখানে আমিটাকেই নিচ্ছি। তো খেয়াল করো, আমি করছি যখন বলবো তো এটাকে কিভাবে ইংরেজিতে লিখবো, দেখো প্রথমে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব, এরপরে কিন্তু আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে অ্যাম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আয়ের পরে অ্যাম ব্যবহার করতে হয়, ইউ উই দে এরপরে আর ব্যবহার করতে হয়, আর হি সি নেম ইট এই 4টে সাবজেক্টের সাথে ইজ ব্যবহার করতে হয়। তো এখানে আমাদেরকে আয়ের পরে অ্যাম ব্যবহার করতে হবে, এরপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হবে। তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করে ডুইং হয়ে যাবে, তাহলে আমরা বলবো আই এম ডুইং, আই এম ডুইং অর্থাৎ আমি করছি। এবার আমরা করা এই ক্রিয়ার সঙ্গে ছ যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে করছো। তো আমি বলতে পারি তুমি করছো, তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে হেল্পিং ভার্ব যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, তো অ্যাম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে। খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি ইউ উই দে এই 3টা সাবজেক্টের সাথে আর ব্যবহার করতে হয়, তো আর বসাচ্ছি, এরপরে আমরা ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাবে ইউ আর ডুইং, ইউ আর ডুইং অর্থাৎ তুমি করছো। এবার আমরা করা এই ক্রিয়ার সঙ্গে এবার ছ্যাকে যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে করছে, তো আমি বলতে পারি সে করছে।
তো খেয়াল করো এই বাক্যে সে এর ইংরেজি হি কে ব্যবহার করব। আমরা চাইলে শিও ব্যবহার করতে পারি যদি সে একজন মেয়ে হয়। তো আমি হিটাই ব্যবহার করছি। এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। তো খেয়াল করো তো কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব। হ্যাঁ, আমরা হি সি নেম ইট এরপরে কিন্তু ইজ হেল্পিং ভার্বের ব্যবহার করব। তো আমরা এখানে ইজ ব্যবহার করছি, এরপরে ডু এর সঙ্গে আইএনজি লাগিয়ে ডুইং হয়ে যাবে। তাহলে হয়ে যাবে হি ইজ ডুইং, বা বলতে পারি সি ইজ ডুইং, অর্থাৎ সে করছে। এবার একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, এই যে অ্যাম, ইজ আর দেখতে পাচ্ছি, এই তিনটা কিন্তু হেল্পিং ভার্ব, অর্থাৎ কাজটা আমি কোন সময়ে করছি সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই অ্যাম ইজ আর। তো একটু খেয়াল করো, এখানে অ্যামটাকে শুধুমাত্র পরিবর্তন করব, আর কিচ্ছু পরিবর্তন করার দরকার নেই। এই অ্যামটাকে পরিবর্তন করে একটা ওয়াজ যুক্ত করে ফেলবো, তাহলে বাক্যটা হয়ে যাবে আই ওয়াজ ডুইং। তখন কিন্তু এই ডুইং এর অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন করছিটা হয়ে যাবে করছিলাম। তখন বলবো আমি করছিলাম বা আমি করলাম, দুইটাই অর্থ করতে পারি। তখন দেখো অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আমরা হেল্পিং ভার্বকে পরিবর্তন করে দিচ্ছি, অর্থাৎ আমি যাকে নাম দিয়ে দিয়েছি টাইম, এই টাইমকে যখন চেঞ্জ করে দিচ্ছি তখন কিন্তু সময়টাও পাল্টে যাচ্ছে, তাই না? তাহলে এই বাক্যটার মধ্যে যখন আমরা অ্যাম ব্যবহার করছি তখন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর যখন আমরা ওয়াজ ব্যবহার করছি তখন আবার এটাই হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু খেয়াল করো, তুমি করছো এর ইংরেজি হচ্ছে ইউ আর ডুইং। এবার শুধুমাত্র আমরা আর হেল্পিং ভার্বকে পরিবর্তন করব, আর কিচ্ছু পরিবর্তন করব না, শুধুমাত্র আরটাকে ওয়ার করে ফেলবো। তাহলে হয়ে যাবে ইউ ওয়ার ডুইং। যখনই আমরা বলবো ইউ ওয়ার ডুইং তখন কিন্তু এই ডুইং এর অর্থ এবার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সময়টা চেঞ্জ হয়ে যাবে। তখন এটার অর্থ হবে তুমি করছিলে বা তুমি করলে। তাহলে দেখো, তুমি করছো থেকে তুমি করছিলে বা করলেতে পরিবর্তন করার কাজটা করলো কে? হ্যাঁ, এখানে ওয়ের করে ফেললো, অর্থাৎ হেল্পিং ভার্ব যাকে আমরা বলি। এবার আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স একসাথে শিখবো, যাতে খুব সহজে বুঝতে পারি। খেয়াল করবে, করা এই ক্রিয়ার সঙ্গে যদি আমরা আছি শব্দটা যুক্ত করি তাহলে করাটা হয়ে যাবে করেছি। তখন আমরা আমি বা আমরা এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমিটাকে নিচ্ছি, আমি করেছি। তো খেয়াল করো, যখন বলবো আমি করেছি, এটাকে যখন ইংরেজিতে বলতে যাব প্রথমে সাবজেক্টটা লিখতে হবে। কি লিখতে হবে? হ্যাঁ, সাবজেক্ট। তারপরে আমাদেরকে হেল্পিং ভার্ব হ্যাভ না হলে হ্যাজ ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো আই, ইউ, উই, দে, এই চারটে সাবজেক্টের সাথে আমাদেরকে হ্যাভ হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয়, আর হি, সি, নেম, ইট, এই চারটে সাবজেক্টের সাথে আমাদেরকে হ্যাজ হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয়। তো এরপরে কিন্তু আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। মাথায় রাখতে হবে পারফেক্ট টেন্স মানেই ভার্বের 3 নাম্বার ফর্ম। তো ডু এর 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান। তো খেয়াল করবে, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, প্রথমে সাবজেক্ট বসাচ্ছি আমি, এর ইংরেজি হচ্ছে আই। এরপরে দেখো আমরা হ্যাভ ব্যবহার করব, আয়ের পরে কিন্তু হ্যাভ ব্যবহার করতে হবে, হ্যাভ বসাচ্ছি। এরপরে আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। তো ডু এর 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান, তো ডান বসাচ্ছি, তাহলে হয়ে যাবে আই হ্যাভ ডান, অর্থাৎ আমি করেছি। নেক্সট উদাহরণ দেখো, সে করেছে। খেয়াল করো এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করতে হবে আমরা হি এর পরে কোন হেল্পিং ভার্ব ব্যবহার করব। হ্যাঁ, আমাদেরকে হ্যাজ হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে। তো হ্যাজকে বসাচ্ছি, এরপরে কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, তো ডান বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ ডান, অর্থাৎ সে করেছে। এবার একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, এই যে হ্যাভটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে একটু পরিবর্তন করে হ্যাড বসিয়ে দাও তো, তাহলে বাক্যটা কি হচ্ছে? আই হ্যাড ডান। যখনই আমরা বলবো আই হ্যাড ডান তখন কিন্তু এই ডানের অর্থ পরিবর্তন হয়ে যাবে, টাইমটাও চেঞ্জ হয়ে যাবে, তখন করেছিটা হয়ে যাবে করেছিলাম। কি হয়ে যাবে? হ্যাঁ, করেছিলাম। আই হ্যাড ডান মানে আমি করেছিলাম। দেখো, কাজটা সবে করেছি, অতীত হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, সেই ক্ষেত্রে আমরা এটা বলবো। তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন আমরা এখানে হ্যাভ ব্যবহার করছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যখন আমরা হ্যাড ব্যবহার করছি তখনই আবার এই বাক্যটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক একইভাবে যদি আমরা হি হ্যাজ ডান এখানে হ্যাজের পরিবর্তন করে হ্যাড বসিয়ে দিই তাহলে হয়ে যাবে হি হ্যাড ডান। খেয়াল করতে হবে পাস্টে কিন্তু হ্যাড প্রত্যেকটা সাবজেক্টের সাথেই বসতে পারে। তো হি হ্যাড ডান যখন বলবো তখন এটার অর্থ হবে সে করেছিল। তো বাক্যের শেষে আমরা এ ছিল, এ ছিলে বা এ ছিলাম এগুলো দেখতে পাই। তো এই ক্ষেত্রে এগুলোকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি আছি, আছো, আছে খুঁজে পাই সেই ক্ষেত্রে সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার একটু লক্ষ্য করো,
করা এই ক্রিয়ার সঙ্গে সময় প্লাস ধরে প্লাস ছাঁচি ছ যুক্ত করে বাক্য গঠন করব। যেমন আমি দুদিন ধরে কাজটি করছি, তো সময়ের জায়গায় দুদিন ব্যবহার করা হয়েছে, তারপরে ধরে পাচ্ছি, তারপরে একটু খেয়াল করো ক্রিয়ার শেষে আমরা ছি খুঁজে পাচ্ছি। তো এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এরপরে হ্যাভ বা হ্যাজ হেল্পিং ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী, এরপরে কিন্তু বিন ব্যবহার করতেই হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই বিনের ব্যবহার। তো বিন ব্যবহার করব, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব, এরপরে টাইমটা ব্যবহার করব। তো খেয়াল করো এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করছি, এরপরে আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করতে হবে। তো আমরা হ্যাভ বিন ব্যবহার করব, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো ডু এর সঙ্গে আইএনজি লাগালে ডুইং হয়ে যায়, তো আমরা ডুইং বসাচ্ছি, এরপরে অবজেক্টটা লিখবো। অবজেক্ট হচ্ছে কাজটি, এর জন্য দ্য ওয়ার্ক, কাজটি বলেছে সেই জন্য দ্য ওয়ার্ক ব্যবহার করতে হবে। তারপরে আমাদেরকে সময়টা লিখতে হবে ফর 2 days, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, অর্থাৎ আমি দুদিন ধরে কাজটি করছি। কিন্তু এবার যদি বলা হয় সে দুদিন ধরে কাজটি করছে, খেয়াল করো তখন এই বাক্যটাকে বলবো হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। শুধুমাত্র হ্যাভটা এখানে হ্যাজ করতে হবে, কারণ হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। এবার তোমরা একটা মজার জিনিস দেখো, আমরা শুধুমাত্র আগের মতোই হেল্পিং ভার্বকে পরিবর্তন করব। কি পরিবর্তন করব? হ্যাঁ, হেল্পিং ভার্বের পরিবর্তন করব। তো খেয়াল করো এই বাক্যটা যে আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যের মধ্যে যদি হ্যাভটাকে পরিবর্তন করে এখানে হ্যাড বসিয়ে দিই, তাহলে বাক্যটা হয়ে যাবে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তখন কিন্তু এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে, টাইমটা পরিবর্তন হয়ে যাবে, তখন এটার অর্থ হবে আমি দুদিন ধরে কাজটি করছিলাম। ঠিক তেমনি করে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, এখানে যদি আমরা হ্যাজ এর পরিবর্তে আবারও হ্যাড বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তখন এটার অর্থ হবে সে দুদিন ধরে কাজটি করছিল। তাহলে আমরা হ্যাভ বিন ব্যবহার করলে পরে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি আমরা হ্যাড বিন ব্যবহার করি তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা পরের টেন্সগুলোকে আয়ত্ত করি। এবার একটু খেয়াল করো, আমরা এ ছিলাম কে আবারও করা ক্রিয়ার সঙ্গে যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে করেছিলাম। তো আমি বা আমরা এই দুইটার সঙ্গে ব্যবহার করতে পারি, এই দুইটা সাবজেক্টের সাথে ব্যবহার হয়। তো আমিটাকেই নিয়ে নিচ্ছি, আমি করেছিলাম। খেয়াল করো এই বাক্যের শেষেও কিন্তু আমরা এ প্লাস ছিলাম খুঁজে পাচ্ছি, আবার পারফেক্ট টেন্সের শেষেও কিন্তু এ প্লাস ছিলাম খুঁজে পাচ্ছিলাম, তাই না? তো যখন আমরা কোনো কাজ হবে করেছি, জাস্ট অতীত হয়েছে কিন্তু তার ফলটা এখনো বিদ্যমান আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হয় আই হ্যাড ডান। কিন্তু যখন আমরা বলবো আমি করেছিলাম কোনো এক সময়, সেটা অতীত হয়ে গেছে, কোনো এক সময় করেছি, সেই সময়ের কথা আমার এখন আর মনে নেই, তো সেই ক্ষেত্রে আমরা বলবো আই ডিড। এই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ব্যবহার করে ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। তো ডু এর 2 নাম্বার ফর্ম হচ্ছে ডিড, তো সেই জন্য এখানে আই ডিড হয়েছে। এবার একটু খেয়াল করতে হবে, এটাকে যদি নেগেটিভ করি তাহলে হয়ে যাবে আমি করিনি বা আমি করেছিলাম না, তো এটাকে আমরা বলবো আই ডিড নট ডু। তো এবার একটু খেয়াল করো, এখানে যে ডিডটা দেখতে পাচ্ছি এটা অ্যাকশন ভার্ব, আর এখানে যে ডিডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, এর কাজ হচ্ছে ডু অ্যাকশন ভার্বকে সাহায্য করা। ঠিক তেমনি করে এটাকে যদি ইন্টারোগেটিভ করা হয়, তো বাংলা বাক্যের 2 নম্বরে কি বসিয়ে দিলে হয়ে যাবে আমি কি করেছিলাম। তো এটার ক্ষেত্রে আমাদেরকে ডিডটাকে শব্দের প্রথমে নিয়ে চলে আসতে হবে, নিয়ে বলতে হবে ডিড আই ডু, অর্থাৎ আমি কি করেছিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু ডিডটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, আর এখানে ডুটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। এবার একটু খেয়াল করো, আমি এই বাক্যের কিন্তু নেগেটিভও দেখাচ্ছি, ইন্টারোগেটিভও দেখাচ্ছি। এই জন্যই দেখাচ্ছি, আমি তোমাদেরকে বলেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন বাক্য বানাবো তখন কিন্তু হেল্পিং ভার্ব চোখে দেখা যায় না, কিন্তু যখন নেগেটিভ করতে যাব, ইন্টারোগেটিভ করতে যাব, তখন কিন্তু আমরা চোখে দেখতে পাবো। এই জন্য এগুলো আমি নেগেটিভ ইন্টারোগেটিভ দুইটাই দেখিয়েছি। দেখো আমাদের স্ক্রিনে 4টে উদাহরণ চলে এসেছে। আমি করব, আমি করতে থাকবো, আমি করে থাকবো, আর আমি দুদিন ধরে কাজটি করতে থাকবো। তো এখানে যে আমরা টেন্সগুলো দেখতে পাচ্ছি তোমরা সকলেই নিশ্চয়ই বুঝে গেছো কোনটা কোন টেন্স। আমি করব এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, আমি করতে থাকবো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি করে থাকবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর আমি দুদিন ধরে কাজটি করতে থাকবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো এক এক করে এগুলোকে আমরা ইংরেজিতে বলি। এটাকে ইংরেজিতে বলতে হলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট, এরপরে উইল, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো এটাকে বলতে হবে আই উইল ডু।
অনেকে আবার এটাকে আমরা বলে থাকি আই শ্যাল ডু। হ্যাঁ, আগে কিন্তু শ্যালের ব্যবহার হতো, এখন কিন্তু মডার্ন ইংলিশে উইলেরই ব্যবহার হচ্ছে আর শ্যালের ব্যবহার হচ্ছে না। তাই আমরা বলবো আই উইল ডু, মানে আমি করব। ঠিক একইভাবে দেখো, আমি করতে থাকবো, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বি হেল্পিং ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো আমরা এটাকে বলবো আই উইল বি ডুইং, অর্থাৎ আমি করতে থাকবো। ঠিক তেমনি করে দেখো, আমি করে থাকবো, এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট, এরপরে উইল হ্যাভ হেল্পিং ভার্বের ব্যবহার হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো বলবো আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান, অর্থাৎ আমি করে থাকবো। ঠিক তেমনি করে দেখো, আমি 2 দিন ধরে কাজটি করতে থাকবো, তো এই বাক্যটাকে বলতে হলে প্রথমে সাবজেক্ট, এরপরে উইল হ্যাভ বিন, তারপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব, এরপরে অবজেক্ট, তারপরে টাইম ব্যবহার করব। তো এবার আমরা এই বাক্যটাকে বলতে পারি আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ডেজ, অর্থাৎ আমি 2 দিন ধরে কাজটি করতে থাকবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আমাদের ইংরেজি গ্রামার শেখার পিডিএফ কোর্স কিনতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করো। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।